ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ৩৯। রাতের নিস্তব্ধতা চারপাশে সমভাবে বিরাজ করছে। এতক্ষণ ইসাবেলা অর্ষার সঙ্গে গল্প করছিল, আর এবার সে নিজেই ওয়াসফান আসতেই ধীরে ধীরে উঠে যায়। করিডোরের দিকে হেঁটে যাচ্ছিল নিজের কক্ষের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ তার চোখের সামনে সবকিছু অন্ধকারে ঢেকে যায়। হঠাৎ করে জ্ঞান হারায় আর সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় নিজেকে নিজের কক্ষে বিছানায় শুয়ে থাকতে। পাশে বসে আছে কেউ, যেন আনন্দে ভেসে উঠেছে। চোখের জল ঝকঝকে, যেন সবচেয়ে খুশির সংবাদ সে পেয়েছে। ভালো করে চোখ মেলে তাকাতেই বুঝে যায় পাশে বসে থাকা ব্যক্তিটা ড্যানিয়েল। ঘর জুড়ে সবকিছু স্থির, সবাই ওয়াসফান সহ ঘরে দাঁড়িয়ে আছে, যেন এই মুহূর্তটি তাদের জন্য অতি মূল্যবান। ঠিক তখনই ড্যানিয়েলকে ভেদ করে অর্ষা আসে, ইসাবেলার সামনে বসে এবং তাকে জড়িয়ে ধরে। খুশি মুখে বলে ওঠে, ধন্যবাদ ইসাবেলা, এত জলদি আমাকে মামি বানানোর জন্য। ইসাবেলা কথার মানে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে থাকে। তখনই অর্ষা আবার বলে ওঠে, তুমি মা হচ্ছ ইসাবেলা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইসাবেলা নিজের হাতটা স্বয়ংক্রিয়ভাবে পেটের দিকে নিয়ে যায়। সে অবাক হয়ে থমকে দাঁড়ায়, চোখে বিস্ময় আর আনন্দের এক মিশ্রিত ভাব। তার মনে ভেসে ওঠে, না, এমন কি হয়েছে যে তার জীবন এভাবে নতুন মোড় নিতে চলেছে। ইসাবেলা পেটের উপর হাত রাখে, ধীরে ধীরে অনুভব করে এখানে একটা ছোট্ট প্রাণ আছে, একটা অংশ যা তার নিজের। তার মনের গভীরে এই অনুভূতি যেন আলাদা এক শান্তি এনে দেয়। সে মৃদু হাসি ধরে নিজের জন্য কিছুটা আনন্দ, কিছুটা আশ্বাস অনুভব করে। কিন্তু হঠাৎ চোখে ভেসে ওঠে সেই ছবি, ড্যানিয়েলের সেই অত্যাচার, প্রতি রাতে জোর করে নিজের কাছে নেওয়া। মনে পড়ে, এটা কখনো ভালোবাসার চিহ্ন হতে পারে না। এটা ছিল একতরফা জোর জবরদস্তি। সবকিছু যেখানে তার অনুমতি ছিল না, প্রতিটি রাত তাকে ভোগ করতে হয়েছে শুধুমাত্র ড্যানিয়েলের ইচ্ছাই। এই স্মৃতির বোঝা অনুভব করে ইসাবেলা সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেয় এবং আবার মুখ ফিরিয়ে নেয়, যেন সেই কষ্টের ছায়া থেকে নিজেকে রক্ষা করতে পারে। ওয়াসফান যা কিছু ঘটেছে তা এখানে দাঁড়িয়ে গম্ভীরভাবে দেখছিল। তার মন অনেকটাই গলে গেছে। সুখবরটি পেয়েও তাকে অভ্যন্তরীণ শান্তি দেয়, কিন্তু সে এখন কিছু বলতে চায় না। ধীরে ধীরে অর্ষাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, তাদের একাকী মুহূর্তটিকে সম্মান দিয়ে। সবাই চলে যাওয়ার পর ড্যানিয়েল ধীরে ধীরে এসে বসে, পাশে হাত বাড়িয়ে পেটের দিকে ছুঁয়ে যেতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে ইসাবেলা সরে যায়। দূরে দাঁড়িয়ে কঠোর স্বরে বলে, ছোঁয়ার চেষ্টা করবেন না আমার, আপনার নোংরা হাতটা না। আমি আপনার ঘৃণা করি। আপনি ইচ্ছে করে এইসব কিছু করেছেন। পেটে যে আছে সে আমার অংশ নয়, কারণ ভালোবাসায় সে এখানে আসেনি। সে এসেছে শুধু আপনার জেদে, আপনার কামনায়। এটা আপনার ভোগের অংশ। আমি একে মেরে দেব, একে রাখবো না। কিন্তু কথা শেষ করার আগেই ড্যানিয়েল হঠাৎ চিৎকার করে হাত তুলতে গেলে যেন থাপ্পড় দিতে চায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে থেমে যায়। মনে পড়ে যায় ইসাবেলা প্রেগনেন্ট, তাই ধীরে হাতটা নামিয়ে নেয়। হুঙ্কার দিয়ে বলে, তোর সাহস কী করে হয় আমার বাচ্চাকে নিয়ে এরকম কথা তোর মুখ দিয়ে উচ্চারণ করার? তোর ভাগ্য ভালো এখন সে তোর পেটে, না হলে তোকে আমি এখানেই মেরে পুঁতে দিতাম। ওকে মেরে ফেলার কথা তো দূরের, যদি তুই ভুলেও তা ভাবিস ওর ক্ষতি করার কথা, তাহলে আমি ভুলে যাব আমি তোকে ভালোবেসেছি, ভালোবাসি। বলেই সে সেখান থেকে উঠে চলে যায়, এক বুক গভীর যন্ত্রণা নিয়ে। তার খুশির মুহূর্তটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ইসাবেলার কথাগুলোর জন্য। ড্যানিয়েল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসাবেলা একা হয়ে পড়ে। ধীরে ধীরে সে মাটিতে বসে কেঁদে ওঠে। হাওয়ায় তার নিঃশ্বাস ভারী, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। মনে মনে সে বারবার উচ্চারণ করে, আপনি যতই বলুন না কেন আমি ওকে রাখবো না, আমি ওকে নিজের মধ্যে বড় করব না। সে কখনো আমার অংশ হবে না। অশ্রু ঝরানো চোখে ইসাবেলা নিজেকে ভেঙে ভেঙে দেখছে। হৃদয় যেন বেদনার অন্ধকারে হারিয়ে গেছে। প্রতিটি শব্দ যেন তার কণ্ঠে ক্ষয় ঘটায়, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে ইয়ানা হাতে কফি নিয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো যেন কালো কোনো ছায়া তার পিছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎই শরীরে শিহরণ বয়ে যায়, ভয় অনুভব করে সে। কাপা গলায় জিজ্ঞেস করে, কে আপনি? আমাকে ভয় দেখাচ্ছেন কেন? এখানে কি কেউ আছেন? সামনে আসুন। ঠিক তখনই তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসে আয়রাক। আয়রাককে দেখে ইয়ানা কিছুটা স্বস্তি পায়, কিন্তু ভয় আর আগের মতো পুরোপুরি কাটেনি। সে বলল, আপনি এভাবে হঠাৎ এসে আমাকে কেন ভয় দেখান? এতদিন ভার্সিটিতে এসে গিয়েছেন, অথচ। কথাটি শেষ হওয়ার আগেই আয়রাক তার মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর নির্বিঘ্নে তাকে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে চলে যায়।
ইয়ানা আতঙ্কে নিজের হাত পা ছড়াতে চেষ্টা করে, শব্দ করে, কিন্তু কিছুই বোঝে না। সে বুঝতে পারছে না আয়রা কেন তাকে এমন করে তুলে নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে। তার চারপাশ অজানা, হৃদয় ভয় আর উৎকণ্ঠায় দোল খাচ্ছে। ইয়ানাকে তুলে নিয়ে আয়রাকা এক অন্ধকার বাড়িতে পৌঁছে চারপাশটা ভুতুড়ে গা ছমছমে করে ওঠার মতো। ইয়ানা চারপাশ দেখে ভয়ে কাঁপছে, কিন্তু মুখে টেপ থাকার কারণে কিছুই বলতে পারছে না। আয়রাক তাকে একটি চেয়ারে বসিয়ে দেয় এবং হাত পা বেঁধে দেয়। ইয়ানা ছটফট করতে থাকে, হাত পা ছোড়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর আয়রাক ধীরে ধীরে একটি কাগজ বের করে ইয়ানার সামনে ধরে সই করতে বলে। কাগজটি দেখে ইয়ানার চোখ বড় হয়ে যায়, তার চোখে প্রশ্নের ঝিলিক। এই কাগজটা কি? কেনই বা আমাকে এটা সই করতে হবে? আয়রাক তার মুখে টেপ খুলতে একটি সংকেত দেয়। উহু। আয়রাক টান দিয়ে টেপ খুলে দেয়। ইয়ানার আগে চোখ মেলে তাকিয়ে বলে, আপনি এখানে আমাকে কেন তুলে এনেছেন? আর আপনার কি উদ্দেশ্য এই কাগজ? আমি কেন সই করব? এমন ব্যবহারের মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আয়রাক চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, পাগল হয়ে গেছি। কেন? কারণ তুই আমাকে পাগল করেছিস। তোর জন্য আমি পাগল হয়ে গেছি। আমি তোকে ভালোবেসেছি, আর তুই কি করলি? অন্য ছেলের সঙ্গে ঢলাঢলি করতে শুরু করলি। এই এতদিনে তুই একবারও কি আমার চোখে ভালোবাসা দেখিসনি? তবে কেন অন্য ছেলের বুকে এভাবে লুটিয়ে পড়লি? বল তো কেন? তার চোখে আগুন, হাতে কাগজ ধরে বলছে, আর এই কাগজটা আমাদের বিয়ের কাগজ। তুই এটা সই করবি, সারা জীবনের জন্য আমার হয়ে যাবি। তো ভালো করে সই কর। আর তুই সই না করলে আমি সই ছাড়াই তোর সঙ্গে এখনই বাসর সেরে ফেলবো। ইয়ানা অবাক হয়ে তাকায়, মনে মনে ভাবছে, এই লোকটা যে তাকে ভালোবাসে সেটা আগেই বুঝেছিল। তবে ভালোবাসে সেটা সে মুখে বললেই তো হতো। এভাবে জোর করে তুলে নিয়ে আসার কি মানে? আর কি বলছে? আমি কার সঙ্গে ঢলাঢলি করেছি? ইয়ানা কিছু বলার চেষ্টা করলে তার আগে আয়রাক বলে ওঠে, এখানে সই কর, কোনো কথা শুনতে চাই না। যা বলার সই করার পরে বলবি। ইয়ানা চুপচাপ কাগজটি হাতে নিয়ে সই করে দেয়, কারণ ইয়ানাও যে আয়রাককে ভালোবাসে, তাই আর অমত করল না। ইয়ানা কাগজে সই করতেই আয়রাক কিছুটা শান্ত হয়ে যায়। তার ভেতরের আগুন ধীরে ধীরে নিভতে শুরু করে। সে ধীরে ধীরে ইয়ানার হাত পা খুলে দেয়, এরপর পেছনে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি তোকে ভালোবেসেছিলাম ইয়ানা, এভাবে জোর জবরদস্তি করে নয়। তোর অনুমতিতেই তোকে নিজের করতে চেয়েছিলাম। কিন্তু তুই আমার ভালোবাসা বুঝলি না। তার আগে তুই লুটিয়ে পড়লি অন্য একটা ছেলের বুকে। জানিস সেদিন আমার কতটা যন্ত্রণা হয়েছিল তোকে অন্য ছেলেকে জড়িয়ে ধরতে দেখে। ইয়ানার মনে তখন সেই দিনের কথা ফিরে আসে। ওই দিন অনেক পুরনো একটা বন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, আর নর্মালি একটি হাঁক করেছিল। আর হয়তো সেই ছোট্ট দৃশ্যটাই আয়রাক দেখেছিল। মনে পড়ার সঙ্গে সঙ্গেই ইয়ানা মুচকি হাসে। ভাবে কি পাগল লোক পুরোটা না জেনে শুনে ভুল বুঝে বসে আছে। এরপর ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে আয়রাককে জড়িয়ে ধরে। হঠাৎ ইয়ানা আয়রাককে পেছন থেকে জড়িয়ে ধরায় আয়রাক অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, ইয়ানা কেন এমন করছে। তবে হঠাৎ ইয়ানা কণ্ঠ তুলে বলে, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কারো বুকে লুটিয়ে পড়িনি। আমি তো শুধু লুটিয়ে পড়ার আশায় ছিলাম আপনার বুকে। আমিও যে আপনাকে ভালোবেসেছি, তবে বলতে পারিনি। ওই দিন যেটা দেখেছেন সেটা শুধুই বন্ধুত্ব ছিল। ইয়ানার কথায় আয়রাক অবাক হয়, তবে সাথে এক অদ্ভুত শান্তি অনুভব করে। নিজের হতে যাকে সে ভালোবাসে সেই মেয়েটি নাকি তাকে ভালোবাসে, এই চিন্তাতেই তার হৃদয় আনন্দে ভরে ওঠে। সে ধীরে ধীরে ইনায়াকে সামনে টেনে এনে দাঁড় করায়, জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। তারপর কণ্ঠ কষে বলে, কি বললে? আর একবার বলো, আবার বলো। ইনায়া ছোট্ট কণ্ঠে লাজুক স্বরে উত্তর দেয়, আই লাভ ইউ। শব্দগুলো আয়রাকের মনে এক আলাদা শান্তি ভরে দেয়, চোখে নেশার মতো আবেগ ভাসে। সে তাকিয়ে থাকে ইয়ানার চোখের দিকে, ধীরে ধীরে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে আসে ইয়ানার ঠোঁটের কাছে। কিন্তু ইয়ানা ঠোঁটের স্পর্শ পাওয়ার আগেই হাত দিয়ে সেটা আটকে দেয়। তারপর লাজুক একটা হাসি দিয়ে মাথা নিচু করে বলে, এখন না, আগে আমাদের কবুল করে বিয়ে হোক, তারপর যা ইচ্ছে করবেন। বলেই সে আয়রাকের বুকে মুখ লুকিয়ে দেয়। এমন দৃশ্য দেখে আয়রাক মুচকি হাসে, তারপর বলে, আচ্ছা চলো, তবে আগে তোমার ইচ্ছাই পূরণ করা যাক। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, তারপর না হয় আমার সব ইচ্ছা পূরণ করব। তখন আর কোনো ছাড় নেই। ইয়ানা যেন লজ্জা পেয়ে আরেকটু গুটিয়ে নিতে চায় নিজেকে আয়রাকের বুকে। নিজের কক্ষে দাঁড়িয়ে জানালা দিকে তাকিয়ে ইসাবেলার মন ভীষণ উদাস। হঠাৎ একজন দাসী এসে বলে, আপনাকে বাদশাহ রাজসভায় ডাকছে। কথাটা শোনা মাত্রই ইসাবেলা অবাক হয়ে যায়। ওয়াসখান তাকে ডাকছে, এটা কি সত্য নাকি ভুল? মনে প্রশ্ন জাগে, তবে দাসীর সামনে সে কোনো প্রতিক্রিয়া দেখায় না।
কেবল বলে, তুমি যাও, আমি আসছি। দাসী চলে গেলে ইসাবেলা ধীরে ধীরে রাজসভার দিকে এগিয়ে যায়। রাতের অন্ধকারের মধ্যেও সবাই রাজসভায় হলে উপস্থিত। রাজসিংহাসনে বসে আছে ওয়াসফান, তার পাশে সিংহাসনে বসে আছে অর্ষা। সবাই নিজের নিজের স্থানে। ডানিয়েলও সেখানে আছে। ইসাবেলা সামনে গিয়ে দাঁড়াতেই ওয়াসফান তার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকে নিজের কাছে। ইসাবেলা অবাক হয়, বক্তব্য ধীরে ধীরে উঠে গিয়ে দাঁড়ায় ওয়াসফানের সামনে। আজ আমি তোকে মাপ করে দিয়েছি। ওয়াসফান বলে, জানিস কেন? তোর ভেতরে ওই ছোট্ট প্রাণীর জন্যই আমি মামা হচ্ছি, আর তুই মা। তাই তোকে আমি মাপ করে দিলাম। তবে আমার ছোট্ট চামের খেয়াল রাখবি। আমি তোদের মেনে নিলাম, তুই সুখে আছিস, এটা আমি চেয়েছিলাম। তুই যেহেতু ডানিয়েলকে ভালোবেসে তাকে বিয়ে করেছিস, তাই আমি সব ভুলে তোকে আবার মেনে নিলাম। কথাগুলো শুনে ইসেবেলা অবাক হয়ে যায়। ঝামেলার শেষ পর্যায়ে ওয়াসফান এত সহজে মেনে নিল সে ভাবতেও পারত না। তবে বাচ্চার জন্য তার ভেতরে ছোট প্রাণের কারণে সে আবার তার ভাইকে ফিরে পাবে, আবার তার পরিবারকে ফিরে পাবে। এ ভাবনায় খুশি হয়ে সে ওয়াসফানের বুক জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মনেই ভাবছে, বাচ্চাকে আমি দুনিয়ায় আনতেই চাইনি, কিন্তু সে আসার আগে আমাকে এত কিছু ফিরিয়ে দিল। আর আমি মা হয়ে কিনা তাকে মারতে চাইছিলাম। এই অনুশোচনা ইসাবেলার মনের গভীর ছাপ ফেলে। ওয়াসফান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হইছে, এই সময় বেশি কাঁদতে নেই, যা নিজের কক্ষে যা। এরপর ডানিয়েলকে ডেকে তার হাতে ইসাবেলার হাত দিয়ে বলে, ওর খেয়াল রেখো, না হলে তো তুমি জানোই আমি তোমার কি অবস্থা করতে পারি। বলে সেখান থেকে সে চলে যায়। অর্ষা মুখে হাসি ফুটে ওঠে। এতদিনে ভাই বোনের মিলন হলো, তবে মিলনের কারণ সে জানে না। ওয়াসফান এত সহজে কেন মাফ করলো এটা সে বুঝলো না। রাত গভীর, চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকছে, ছড়াচ্ছে মৃদু হালকা নীলাভা। অর্ষা নিজের বিছানায় শুয়ে আছে, গভীর নিদ্রার মধ্যে ভেসে যাচ্ছে অচেনা স্বপ্ন আর স্মৃতির ছায়ায়। হঠাৎ সে অনুভব করে তার জামার ভেতরে পেটের ওপর কেউ আলতো করে স্পর্শ করছে। চমকে ওঠে অর্ষা, চোখের পাতা অর্ধমুক্ত করে তাকালো। তার বুকের ধড়ফড় শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে চিৎকারে ভেঙে দিল। কি হয়েছে কায়েস্তে সাহেব? এভাবে কেন আমার সঙ্গে? ওয়াসফান জানতো অর্ষা এমন প্রশ্ন করবে। আজ সে আর আগের মতো চিৎকার করবে না। আর তার মৃদু দ্বিধাভরা গলায় ভয়ও নেই, কারণ তার লিটল মনস্টার ধীরে ধীরে সুস্থ হচ্ছে। পুরোপুরি নয়, তবে আগের দিনের মতো ক্যালিয়নের নাম বলার তীব্রতা এখন অনেকটাই কম। তার মনে নতুন আলো ফুটেছে, নতুন স্বস্তি এসেছে। ওয়াসফান অর্ষার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে অর্ষার কোমল দেহকে আলতো করে টেনে নিজের কোলে বসিয়ে নিল। ধীরে ধীরে জড়িয়ে ধরে নিজের বুকে আঁকড়ে ধরল। তার ঠোঁট অর্ষার ঘাড়ে ডুবিয়ে ফিসফিস করে বলল, কেন রে লিটিল মনস্টার? আমার ছোঁয়া কি তোমার ভালো লাগছে না? আমি কি চলে যাব? অর্ষার চোখ অদ্ভুত চমকে উঠল। বুকের ভেতর কেমন যেন এক ঝাঁক কাঁপন ছড়িয়ে গেল। সে নিজেও বুঝল এক মুহূর্তেই তার মন অচেনা উত্তেজনায় ভরে উঠছে। কিন্তু তারপর সে নিজে থেকে বলল, না, আমি এটা কখন বললাম? ওয়াসফান মনে মনে হাসলো, যদিও মুখে কোনো ভাব দেখালো না। ভালোবাসার অদ্ভুত এই মুহূর্ত, যেখানে ভয় আর স্বীকারোক্তির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য, সেখানে তার লিটল মনস্টার নিজেই বেছে নিয়েছে। সে কেবল অপেক্ষা করছে। এরপর ওয়াসফান আলতো করে তার কানের লতিতে ছোট কামড় দেয়। মুহূর্তের মধ্যে অর্ষার পুরো শরীরে শিহরণ ছড়িয়ে পড়ে, এক অদ্ভুত মিশ্রণ আনন্দ, বিস্ময় আর নরম লজ্জার। ওয়াসফানের কণ্ঠ ফিসফিসের মতো, হালকা নরম, কিন্তু প্রতিটি শব্দে মধুর খেলাপনা ঘরে ভেসে উঠল। দেখেছো জান পাখি, ইসাবেলা আমাদের অনেক পরে বিয়ে করছে, আর কত সুন্দর একটা ছোট্ট বেবি নিয়ে আসছে এই দুনিয়ায়। তোমার কি ছোট্ট বেবির সঙ্গে খেলার ইচ্ছে নেই? চলো, আমরাও একটা ছোট্ট বেবি আনি। অর্ষার গালের রং লাল হয়ে ওঠে, তার চোখ লাজুকভাবে মাটির দিকে নেমে আসে। বুকের ভেতরে যেন অচেনা উষ্ণতা ছড়িয়ে পড়ছে, আর ঠোঁট সামান্য কেঁপে ওঠে। ওয়াসফান তার রিয়াকশন লক্ষ্য করে, মৃদু হাসি ফোটে তার ঠোঁটে। বুঝতে পারল আজ তার লিটল মনস্টার কোনোভাবে তাকে প্রতিরোধ করবে না। সে আজ ভেতরের ভীতি সরিয়ে দিয়েছে, সমস্ত দ্বিধা কেটে ফেলেছে। তাহলে কি আজ এই মুহূর্তেই তার ছোট্ট মনস্টার পুরোপুরি তার কাছে এসেছে? শুধু তার কাছে, শুধু ওয়াসফানের কাছে। ওয়াসফান ধীরে ধীরে তার কোলে আরও আঁকড়ে ধরল অর্ষাকে, যেন কোনোভাবেই ছাড়বে না। ওয়াসফান ধীরে ধীরে অর্ষাকে শুয়ে দেয় বিছানায়। পুরো ঘর নীরব, কেবল তাদের নিঃশ্বাসের হালকা শব্দ বাতাসে ভেসে আসে। তার চোখ অর্ষার দিকে চেয়ে থাকে, অচেনা শান্ত, কিন্তু ভেতরে গভীর আগুনে জ্বলছে।
তার ঠোঁট আলতোভাবে অর্ষার ঠোঁটের সাথে মিশে যায়। দীর্ঘ চুম্বনের ঝাঁকে ঝাঁকে সময় যেন থেমে যায়। ধীরে ধীরে ঠোঁট থেকে নেমে আসে ওয়াসফান, তার চুম্বন ঘাড়ে পৌঁছায়। সেখানে আলতো করে কামড় দিয়ে মৃদু হাসি ফোটে তার ঠোঁটে। কিন্তু এই মুহূর্তের মধুরতা কেবল মুহূর্তের। হঠাৎ অর্ষা সব ভুলে যায়, কষ্ট, বিভ্রান্তি এবং তার মধ্যে জমে থাকা আগের সব স্মৃতি একসাথে তার মনে ঝলসে ওঠে। সে চিৎকার করে কেঁদে ওঠে। কান্নার শব্দ ঘর ভরিয়ে দেয়। ওয়াসমান তার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলার জন্য মুখ খুলছে। কিন্তু অর্ষা হঠাৎ তার কাঁধ ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরে যায়। কে আপনি? কেন আমাকে ছুঁয়ে দিচ্ছেন? আমি আপনাকে চিনি না। কেন এভাবে আমাকে স্পর্শ করছেন? আমাকে আমার ক্যালিনের কাছে যেতে দিন। কে আপনি? আমাকে ছোবেন না, দূরে যান। ওয়াসমানের বুকের ভেতর দম বন্ধ হয়ে আসে। আজ যেন সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারল না। এর আগেও যতবার সে অর্ষার সাথে এই ধরনের ঘনিষ্ঠ মুহূর্ত চেয়েছে, সবসময় অর্ষা এমনভাবেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। কিন্তু আজ আজ তার ভেতর অন্য এক বুদ্ধি কাজ করছে। সে জানে কি করলে তার লিটল মনস্টার নিজে থেকেই আজ নিজের সমস্ত কিছু তার কাছে সমর্পণ করবে। ওয়াসফানের চোখে সেই চিন্তা নিয়ে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অর্ষার দিকে তাকিয়ে। ঘরের নিঃশ্বাস যেন থমকে গেছে, সময় যেন স্থির হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা, ধৈর্য আর আশা। ওয়াসফান ধীরে ধীরে অর্ষার চোখে চোখ রেখে বলল, তুমি ক্যালিয়নকে চাও, তাই তো? তার জন্য আমাকে উপেক্ষা করছো? তবে আজ তোমার ক্যালিয়ন বাঁচবে না। আজ তাকে আমি মেরে দেব। তুমি দেখবে তোমার চোখের সামনে। ওর হাত থেকে বের হলো এক লাল কাচের বল। সেই বলের মধ্যে যেন পুরো ঘটনা জীবন্ত হয়ে উঠল। কেউ গ্যালিয়নকে বেঁধে মারছে। অর্ষার হৃদয় জড়িয়ে ধরল, হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল, চোখে অশ্রু জমে এলো। এই দৃশ্য সত্যি না হলেও অর্ষা তা বুঝতে পারল না। তার মনে হলো ওর প্রিয় ক্যালিয়ন সত্যি বিপদে। হঠাৎ সে চিৎকার করে দৌড়ে গেল। ওয়াসফানের পায়ের কাছে এসে হাত পেঁচিয়ে ধরে কেঁদে কেঁদে চিৎকার করলো, প্লিজ, আপনি এটা করবেন না। ওকে মারবেন না। ওকে কেন মারছেন? ওকে আপনার কোনো ক্ষতি করেছে? ওয়াসফানের ঠোঁটে বাঁকা হাসি ফোটে, চোখে এক অদ্ভুত খেলাপনা, ভয় এবং শক্তির মিশ্রণ। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, ক্ষতি কি করেছে সেটা এখন জানা জরুরি না। তবে তুমি যদি ওকে বাঁচাতে চাও, তবে একটাই উপায়, তুমি আমাকে খুশি করো। অর্ষার চোখ বড় হয়ে যায়, কণ্ঠে ভীতিকর উত্তেজনা, চোখে ক্রোধ আর দুঃখের ছায়া। সব মিলিয়ে এক অদ্ভুত ঝড়ের সৃষ্টি হয়। ওয়াসফান আরও ধীরে বলে, যদি আমাকে খুশি করতে পারো তবে আমি ওকে ছেড়ে দেব। শুধু তুমি আমাকে খুশি করবে। অর্ষা এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে হলো পুরো পৃথিবী থমকে গেছে। তারপর সে ধীরে উঠে দাঁড়ালো, চোখে ধীরতা, কণ্ঠে স্পষ্টতা। বলুন, আমাকে কি করতে হবে? কি করলে আপনি খুশি হবেন? ঘরের নিঃশ্বাস যেন থমকে গেল। ওয়াসফান সেই প্রশ্ন শুনে বাঁকা হাসি আরও গভীর করল। এই মুহূর্ত, ভয়, টানাপোড়েন, প্রেম ও শক্তির এক মিলিত ধারা মুহূর্তটাকে আরও আবেগঘন করে তুলল। ওয়াসফান ধীরে ধীরে অর্ষার চোখে চোখ রেখে তাকালো। তার দৃষ্টি যেন একে একে অর্ষার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছিল। প্রতিটি স্পর্শ, প্রতিটি আন্দোলন তার চোখে ভেসে উঠছিল। তারপর কণ্ঠে ফিসফিস করে বলল, নিজের ইচ্ছায় নিজের সবটুকু আমাকে বিলিয়ে দাও। তোমার শরীরের এক একটা অংশ আমার মধ্যে বিলিয়ে দাও, তাহলে আমি ওকে ছেড়ে দেব। অর্ষা যেন মুহূর্তের মধ্যেই পুরোপুরি থমকে গেল। তার বুকের উপর আকাশ ভেঙে পড়ল। হৃদয় ভেঙে গেছে মনে হলো। ভেতরে এমন চাপ, এমন অচেনা অন্ধকার, যা সে আগে কখনো অনুভব করেনি। সে পিছিয়ে গেল, চোখের কোণে অশ্রু জমে উঠল, কণ্ঠ কেঁপে ওঠা শব্দ, এটা সম্ভব না। আপনি জানেন আপনি কি চাইছেন? ওয়াসফানের চোখে তখনও তীব্রতা। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তারপর কণ্ঠে ধীরে ধীরে হালকা হাহাকার মেশানো রাগ, আচ্ছা, তাহলে আমি ওকে মেরেই দেই। তুমি যেহেতু রাজি হবে না, আমার কথা শুনবে না। কথাটা বলেই পা বাড়িয়ে বেরিয়ে যেতে নিলে মুহূর্তের মধ্যে অর্ষার ভেতরে ভয় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ জন্ম নেয়। সে দ্রুত হাত বাড়িয়ে ওয়াসফানের হাত ধরে বলল, না না, তাকে কিছু করবেন না। আমি রাজি। আপনি যা বলবেন আমি সব করব। আমি সব করতে রাজি আছি, শুধু ওকে ছেড়ে দিন। ওয়াসফানের চোখে সেই অনিশ্চয়তা, উত্তেজনা এবং শক্তি আরও গভীর হয়ে উঠল। সে জানল অর্ষা নিজেই স্বীকার করে ফেলেছে যে সে তার নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে সেই স্বীকারোক্তির মধ্যে লুকিয়ে আছে ভয়, ভালোবাসা আর অদৃশ্য বাধ্যবাধকতা। ঘরের নীরবতা যেন হঠাৎ চূর্ণ হয়ে গেল। বাতাসে ভেসে আসে অর্ষার দ্রুত শ্বাস।
ওয়াসফানের স্থির দৃষ্টি এবং দুজনের মধ্যে জমে থাকা সেই অদ্ভুত উত্তেজনা, যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। ওয়াসফান অর্ষার কানের কাছে ফিসফিস করে বলে, ইউ মে স্টার্ট গিভিং ইউর সার্ভিস দেন। কথাটা বলেই বাঁকা হেসে বিছানায় গিয়ে বসে পড়ে ওয়াসফান। আজ ওয়াসফান কালো জিন্স ও সাদা টি শার্ট পরেছে। যদিও রাজপ্রাসাদে লম্বা পোশাক ছাড়া সে কিছু পরে না, তবে অর্ষা সব কিছু ভুলে যাওয়ার পর থেকে সে বেশিরভাগ এইরকমই জামা কাপড় পরে তার লিটিল মনস্টারের আশেপাশে ঘোরে। যদি তার লিটিল মনস্টার তাকে আবার নিজের ভালোবাসার রূপে চিনতে পারে, সেজন্য অর্ষার পছন্দের কিনা পোশাকগুলো পরে বেশিরভাগ থাকে। অর্ষা ভয় পায়, ভাবে এখন সে এটা না করলে ওয়াসফান ক্যালিয়নকে মেরে ফেলবে। তাই তার কাছে আর কোনো কিছুই করার থাকে না। ধীরে ধীরে এগিয়ে যায় ওয়াসফানের দিকে, তার সামনে গিয়ে দাঁড়ায়। ওয়াসফান অর্ষার আত্মসমর্পণ দেখে খুশি হয়। এরপর তার চোখে চোখ রেখে বলে, বেবি, এবার নিজের শরীরের সবকিছু নিজের হাতে খুলো। আর নিজের জিন্স দেখিয়ে বলে, সঙ্গে আমার এটাও খোলো। এটা অনেক বেশি বিরক্ত করছে। এখন আমায় খুলে ফেলো তো, সব জান পাখি। অর্ষা চোখ বড় বড় করে অবাক হয়ে ওয়াসফানের দিকে তাকায়। ওয়াসফান এটা কি বলছে, সেটা কিভাবে করবে, এগুলোই ভাবতে থাকে। তার ভাবনার মাঝে ওয়াসফান আবার বলে, হারি আপ বেবি, নয়তো তোমার ওই ক্যালিয়ন কতক্ষণ বেঁচে থাকবে তা আমি গ্যারান্টি দিতে পারছি না। কথাটা শুনে অর্ষার দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের শরীরের সব খুলে ফেলে। ওয়াসফান বসে নেশাভরা দৃষ্টিতে সবটাই দেখছে। তার ইচ্ছে করছে এখনই এক ঝটকায় তার লিটিল মনস্টারকে টেনে নিয়ে খাটে ফেলে তার ভেতরে নিজেকে ঢুকিয়ে নিতে। কিন্তু আজ সে নিজে থেকে কিছু করবে না, সে চায় আজ তার লিটিল মনস্টারই সব করুক। তাই সে বসে বসে দেখছে। অর্ষা কাঁপছে লজ্জায়, ভয়ে, ঘৃণায়, নিজেকে এভাবে বিলিয়ে দিতে চায় না। সে কাঁপছে, চোখ দিয়ে তার পানি পড়ছে। সে চাইছে না এমন কিছু, কিন্তু তার হাতে কোনো উপায় নেই। ধীরে ধীরে সে এগিয়ে গিয়ে এবার ওয়াসফানের জিন্স খুলে, তবে সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নেয় লজ্জায়। ওয়াসফান বাঁকা হাসে তার লিটিল মনস্টারের এমন কাণ্ড দেখে। সে একটু ঝুঁকে অর্ষা দুহাত পেছনে নিয়ে সেটা বেঁধে দেয়। এরপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সে বলে ওঠে, ইউ উইল বি ইউজিং ইয়োর মাউথ টুডে, বেবি। অর্ষা চমকে যায়, সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে ফেলে, ওয়াসফানের দিকে তাকায়। ওয়াসফান আবার সেই বাঁকা হাসি দিয়ে বলে, মেক শিওর টু রিমেম্বার দিস মেথড অফ সার্ভিস ওয়েল। নাও হারি আপ বেবি। কথাটা শেষ হওয়ার আগে অর্ষা মুখে নিয়ে নেয়। সে জানে সে যত না করবে ওয়াসফান ক্যালিয়নকে তত বেশি কষ্ট দেবে। ওয়াসফান এবার অর্ষাকে বলে, ওয়েট এ মিনিট বেবি, আমি তোমার জন্য টেস্ট আর একটু বাড়িয়ে দেই। অর্ষা এই কথার মানে কিছুই বোঝে না, শুধু তাকিয়ে থাকে হাঁ করে। ওয়াসফান উঠে কোথাও একটা যায়। এরপর একটা হাতে সাদা কৌটো নিয়ে ফিরে আবার সেম জায়গায় এসে বসে পড়ে। এরপর হাতে থাকা কৌটা থেকে সাদা তরল জাতীয় কিছু ঢেলে দেয় নিজের ওপর। বলে, আমার হাতের এটা কি জানো? এটা কনডেন্স মিল্ক, যেটা তোমার কেক বানাতে ব্যবহার করো। টেস্ট ইট বেবি, নাও ইট ইজ ইয়ামি। কিছু সময় এভাবে থাকার পর অর্ষা হাঁপিয়ে যায়। সে মুখ বের করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হাঁ করে নিঃশ্বাস টানছে সে। ওয়াসফান ঝুঁকে তার মুখ বরাবর তার এক হাত থুতনি ধরে বলে ওঠে, ইউ শ্যালোড ইট প্রবাবলি, বেব, গুড। অল রাইট, নাও ইউ আর গোয়িং অল দ্য ওয়ে। কাম অন, স্টার্ট মুভিং। অর্ষা আর কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে সোজা হয়ে নড়তে শুরু করে আর কাঁদতে থাকে, চোখ দিয়ে পানি পড়ে। ফিসফিস করে বলে, আহ, নট দিস পজিশন, ইটস রিচিং টু ডিপ। নিজেকে ধীরে ধীরে নাড়ানোর চেষ্টা করে, তবে প্রতিবারই এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে সে নড়তেও ভয় পাচ্ছে। খুব ধীরে একটু একটু নড়ে। ধীরে ধীরে নিজেকে নাড়াতে থাকে। এক পর্যায়ে সে আর না পেরে থেমে যায় আর হাঁপাতে থাকে জিহ্বা বের করে। ওয়াসফান ধীরে মাথাটা তুলে তার দিকে তাকায়, তার কোমর পেঁচিয়ে ধরে দুহাত দিয়ে। এরপর বলে ওঠে, গুড জব, ইউ ব্রট ইয়োর সেলফ টু ক্লাইম্যাক্স ফর দ্য ফার্স্ট টাইম। নাও আই উইল গিভ ইউ এ রিওয়ার্ড। বলে রাফলি তার নিজেকে নাড়ানো শুরু করে, শক্ত করে অর্ষার কোমর দুহাতে চেপে ধরে। আহ, হোয়াট, হোয়াট, প্লিজ গিভ মি এ মোমেন্ট। নো, ডোন্ট। ওয়াসফান যেন কোনো কথাই শুনছে না, সে নিজের কাজে ব্যস্ত। অর্ষা কাঁদছে, চিৎকার করছে, স্টপ, স্টপ। এরপর নিজেকে সামলে রাখতে না পেরে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে ওয়াসফানের ওপর। ওয়াসফান তাকে জড়িয়ে ধরে, তবে থামে না, নিজের কাজ চালিয়ে যাচ্ছে। অর্ষা কাঁপছে, তার হাত এখনো বাঁধা, তার পা খিচে আসছে। সে সহ্য করতে না পেরে ওয়াসফানের সাদা টি শার্টের গলার কাছের অংশের টি শার্ট দাঁত দিয়ে কামড়ে ধরে। ওয়াসফান অর্ষাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে,
জাস্ট সে ইউ লাভ মি, সে ইউ লাভ মি। অর্ষা কাঁপছে, তবু চোখ তুলে তাকায় ওয়াটসনের চোখে। এক মুহূর্তে আবার তার গুলিয়ে যায় পুরো পৃথিবী। সে ধীরে বলে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ কালিয়ন।